তুমি সুন্দর, কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না। জানালার সাদা পর্দা খুলে সকালের রোদের চাঞ্চল্যকর আলো রুমের মধ্যে এসে পড়ছে, সাথে মিনমিনে একটু শ্রাবণ মাসের গরম দিত বাতাস। রিধি গোসল করে ড্রেসিং টেবিল থেকে চোখে কাজল দিয়ে বিছানার কাছে আসে। তানভীর জানালার গ্রিলে আংশিক বাধাপ্রাপ্ত রোদের প্রতিরোধহীন প্রবাহতাই চেয়ে আছে সেই দিকে। রিধি তানভীরের খুব কাছে এসে যখন জানতে চাই, আমাকে কেমন লাগছে? তখনই তানভীর বলে ওঠে, তুমি সুন্দর, কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না। রিধি কিছুটা ভ্রুকুচকে তাকায় তানভীরের দিকে। তানভীর আবারও সেই জানালা বেষ্টিত ধেয়ে আসা অসাময়িক তাপ্তি রোদের দিকে তাকায়। তাই? তা আমার পিছনে খুরখুর করো কেন? তানভীর মুচকি হেসে রিধির দিকে তাকায়। রিধির এমন প্রশ্ন শুনে একটু হাসে ও। বিয়ের পরেও বইয়ের পেছনে ঘোরা, এরকম কিছু শুনে যে কেউ হাসবে। আমি মোটেও তোমার পেছনে ঘুরি না, বরং তুমিই আমাকে লাইন মারো। রিধি তানভীরের চুল টেনে দেয়। এটাই তো আমার বড় ভুল। রিধি চুপ হয়ে বসে। তানভীর জানালার ঠিক বরাবর উপরে তাকায়। সলিংয়ের ঠিক খোপের মধ্যে দুটো চড়ুই পাখি এসে বাসা বানিয়েছে। বাসায় দুটো চড়ুই পাখি থাকে। কয়েকদিন ধরে বাচ্চাদের চিউচুর শব্দ তানভীরের কানে আসে। বুঝতে পারে চড়ুই পাখির বাসাতে দুটো ছানা, আর ছানার মা বাবা আছে, আর তারা স্বামী স্ত্রী। আচ্ছা, পাখিদের কি বিয়ে হয়? তারা কি বোঝে স্বামী স্ত্রী কি? তানভীর একাই এসব অনেকবার ভেবেছেও। দুজন পাখির সাথে বাচ্চা নিয়ে ওদের সংসার। মাঝে মাঝে তানভীরদের বাড়ি থেকে ভাত খুঁটে নিয়ে বাসায় যায় চড়ুই পাখি দুটো, বাচ্চাদের খাওয়ায়। কতটা অভাবনীয় সেই দৃশ্য তানভীর তাকিয়ে তাকিয়ে দেখে। সেটা কি ভুল ছিল? ছিল মহা ভুল। তানভীরের এমন কথা শুনে রিধি একটু রাগ করে, তবুও ঝটপট উত্তর দেয়। আমি বলেই তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি। তানভীর আবারও হাসে, একটু শব্দ করে হাসে সে। রিধির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ইয়ে আবার কি? রিধির মুখে একটু রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে, তবে তা সীমিত। মেয়েরা প্রচণ্ড জেদি, কিন্তু রাগী নয়। তারা রাগ করে থাকতে পারে না, কিন্তু জেদ নিয়ে ইগোর গহ্বরে পড়ে তারা ঠিকই যুগ কি যুগ কাটিয়ে দিতে পারে। কারণ মেয়েরা হয় কোমলীয় মিশ্রিত সৌন্দর্যের বিশালকায় আটকা পড়া গ্রীষ্মের রমহিতা সুন্দরী। সেই সৌন্দর্যের আধার আবার বিশাল। সেই সৌন্দর্যের আধারে শত শত ছেলে হারিয়ে যেতে চায় অনায়াসেই। এ কারণেই মেয়েরা ইগো আর জেদি হয়। জানি না, চাও তো। রিধি কথাটা বলে ওঠে। তানভীর রিধির হাত ধরে বলে, আরে বলো, কি সে? রিধি তানভীরের নাক টেনে দিয়ে বলে, ঝগড়াটে ছেলে। তানভীর শান্ত ভঙ্গিমায় চেয়ে থেকে বলে, আহা, আমি কি শুধু ঝগড়া করি আর আপনি নজরুল সঙ্গীত চর্চা করেন, তাই তো? রিধি এবার সত্যিই রাগী চোখে তাকাই তানভীরের দিকে। তানভীর চোখ সরিয়ে নেয়। ছি না, আমি একটা লক্ষ্মী কিউট ভালো মেয়ে, ঝগড়া করতেই পারি না। তানভীর হো হো করে হেসে দেয়। রিধি তানভীরের এমন হাসিতে বিরক্তই হয় খুব। তুমি একটা চরম লেভেলে ঝগড়াটে মেয়ে, বুঝছো? কি দেখে তোমাকে কেউ লক্ষ্মী ভালো সুন্দর বলবে? হুম? রিধি তানভীরের হাত থেকে ছাড়িয়ে নেয়। রাগে ও তানভীরের চুল ধরতে গিয়েও থেমে যায়। তানভীর মুচকি হাসে, জানালা দিয়ে বাহিরে তাকায়। জানালার ঠিক সামনেই একটা বড় জবা ফুলের গাছ। তবে লাল জবা নয়, গোলাপি রঙের জবা ফুল ফুটে সেই গাছে। সবসময় ফুল ফুটে থাকে গাছটাতে। চড়ুই পাখির দলটা গাছের সাথে কথা বলে, গাছের ফুলের সাথে কথা বলে, ভাব জমায় ফুলে বসা মৌমাছির সাথে। ফুলগুলো তখন আনন্দে গেয়ে ওঠে ভালোবাসার গান। তোমার সাথে কোনো কথা নেই, আর কোনো কথাও বলবো না তোমার সাথে। রিধি চটপট কথাটা বলে আংশিক রাগ প্রকাশ করে। তানভীর বলে, দেখা যাবে কে কথা না বলে থাকতে পারে। রিধি আরও বিরক্ত হয়, তবে তানভীরের ওপর না, কারণ তানভীরকে সে ভালোবাসে। তাই তানভীরের ওপর চাইলেও রিধি রাগ বিরক্ত আর কথা না বলে থাকতে পারে না। তবুও রাগ প্রকাশে রিধি বলে, তোমাকে না খুন করতে ইচ্ছে করছে। তানভীর আধা শোয়া থেকে উঠে বসে। এরকম কোনো খুনির জায়গা নেই আমার বিছানায়।
তানভীরের এমন জবাবে রিধিও চুপ থাকে না। কি বললা? এটা তোমার বিছানা? সারাদিন কে গুছিয়ে পরিপাটি করে রাখি শুনি? আমার বিছানা। তানভীর রিধির গাল টেনে দেয়। রিধি মুখ বাঁকা করে। তানভীর বলে, এই বাড়ির সবই আমার, বিছানাও আমার। রিধি তানভীরের দিকে এবার প্রচণ্ড রাগী চোখে তাকায়। বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে। আজ তানভীরের অফিস ছুটি, তাই ওরও কোনো ব্যস্ততা নাই আপাতত রিধিকে জ্বালানো ছাড়া। রিধি চেয়ারে গিয়ে বসে কান্না করতে করতে বলে, ও হ্যাঁ, তাই তো, সবই তো আপনার। আমি এ বাড়ির কে? আমার তো কোনো অধিকারই নেই এসবের উপর। সরি মিস্টার, আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি কে। মাফ করবেন। তানভীর রিধির দিকে তাকায়। রিধি ফুপিয়ে কান্না করছে। তানভীর চোখের পাতা না নাড়িয়ে চেয়ে থাকে রিধির দিকে। শব্দ ছাড়া কান্না করলেও যে মেয়েদের এতটা সুন্দর লাগে তানভীর তা জানে না। খানিকটা আগে চোখে কাজল দেওয়া চোখ দুটো নোনতা পানির স্রোতে বৃষ্টি কালো রং ফর্সা মুখে এসে মেঘমালা তৈরি করেছে। রিধি বাচ্চাদের মতো করে রেখেছে মুখটা। মায়াবী নিঃসৃত মুখটা অভিমানের নোনতা প্লাবনে এতটা আকর্ষণীয় লাগবে তা ভাবেনিও। এই শোনো। তানভীর হেঁটে যেয়ে রিধির পাশে দাঁড়িয়ে ডাকে। রিধি কেঁদেই চলেছে। তানভীরের দিকে না তাকিয়ে চুপচাপ কান্না করছে। এই মেয়ে শোনো না, তোমাকে কান্না করলে কিন্তু সবচাইতে বেশি মায়াবী লাগে। বিশ্বাস না হলে একবার আয়নাতে দেখো। তানভীরের কথা শুনে রিধি কিছুক্ষণ কান্না থামিয়ে বোকার মতো তাকায় তানভীরের দিকে। তানভীর রিধির হাত ধরে। রিধির সাথে সাথেই এক ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে আবার কাঁদতে কাঁদতে বলে, কাঁদাতে খুব ভালো লাগে তোমার, তাই না? কথা নেই তোমার সাথে কোনো, যত খুশি কাঁদাও। তানভীর আপাতত কিছুই বলে না। রিধির অভিমানী কণ্ঠ তানভীরের বুকের চারপাশটা কেমন যেন বিষময় করে তুলেছে। তানভীর ব্যালকনিতে চলে আসে। বেলকনির গ্রিলে হাত রেখে বাড়ির দিকে তাকায়ও। শরতের আগমনী পরিবেশটা বেশ গরমই মনে হচ্ছে ওর কাছে। গুমটো গরম আর উষ্ণ বাতাস আরও তিক্ত করে দিচ্ছে সব। তানভীর বাইরে তাকায়। ছোট্ট একটি পুকুর কাটানো বাড়ির বড় উঠানে। পুকুরের চারপাশটা পাকা শান দিয়ে বাঁধা। পুকুরের চারপাশে ঘন করে বাতাবাহার আর কাঠগোলাপ ফুলের গাছ লাগানো। পাঁচিলের ঠিক কোনায় একটি কৃষ্ণচূড়া ফুল গাছ। সেই পুকুরে রিধির পোষা সাদা হাঁসের দল খেলা করে বেড়ায়। কৃষ্ণচূড়া গাছের নিচে ছোট্ট একটি হেমাক দোলনা। রিধি মাঝে মাঝে সেখানে বসে দোল খায়। রিধির কান্না ভরা মুখটা তানভীরের আবার মনে পড়ে। এরকমভাবে রিধিকে আরও একদিন কাঁদতে দেখেছিল ও, যেদিন রিধিকে প্রথম দেখতে গিয়েছিল ওরা। আমাকে আপনি কেন বিয়ে করবেন? রিধির এমন প্রশ্নে তানভীর কিছু সময় ওর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, বিয়ে তো যে কাউকে করা যায়। আপনি সুন্দর বলে বিয়ে আপনাকে করব সেটা কখনো ভাবিনি আমি। আপনাকে ঠিক জানি না আমি আপনি কেমন, তবে আপনার মাঝে এক ধরনের মাদকতা আছে যা আকর্ষণ করছে আপনার দিকে, যা ভালোবাসা তৈরি করবে। আপনি না চাইলে আপনাকে বিয়ে করব না রিধি। রিধি তানভীরের দিকে তাকিয়ে বেশ কিছু সময় চেয়েছিল। কিছুটা মুচকে হেসে তানভীরকে বলেছিল, জানেন তানভীর সাহেব, ভালোবাসা কি আমি অত শত বুঝি না। ভালোবাসার মানেটা আমি ঠিকমতো জানি না। আমার কাছে ভালোবাসা হলো মনের এক বিরাট অনুভূতি, একটা বিশাল আকর্ষণ, যা একসময় কোনো একজনের প্রতি সেই অনুভূতির আকর্ষণ আটকে গিয়েছিল কয়েক মাসের জন্য। খুব করে চাইতাম তাকে, কল্পনাতে তাকে নিয়ে রঙিন বাসর সাজিয়েও ফেলেছিলাম। কিন্তু কথায় আছে, কখনো কখনো সব চাওয়া আর ইচ্ছেগুলো না পূরণ হয়, না পূরণের পথে এগিয়ে যায়। আমার প্রতি তার ছিল না কোনো ভালোবাসা, ছিল এক অনৈতিক সম্পর্কের উদ্দেশ্যে কাছে আসা, যা আমি হতে দিইনি বলে আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু সে জানতেই চায়নি কোনোদিন আমার সব অনুভূতিগুলো যে তাকে ঘিরেই ছিল। কিন্তু সে বোঝেনি, চলে গিয়েছিল আমাকে ছেড়ে। এরপর থেকে মন থেকে ভালোবাসা নামক সেই সুখানুভূতিক অনুভূতিগুলো তিক্ততায় পরিণত হয়। হারিয়ে ফেলি ভালোবাসার বিশ্বাস। তানভীর দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে রিধির দিকে তাকায়। সন্ধ্যের আলো আধারেই আলো নিঃসৃত আলোর দল রিধির মায়াবী মুখটাতে এসে পড়ে। কান্না ভরা মুখে আলোর ফোঁটা রিধিকে যেন আরও মায়াবী করে দেয়। তানভীর কয়েক মিনিট রিধির দিকে তাকিয়ে বলে,
জীবন কখনো কারো জন্য কোনো ঘটনাই থেমে থাকে না। জীবন এগিয়ে যাওয়ার প্রয়াসে সর্বদা যুদ্ধ করে চলে। প্রথম অনুভূতি কখনো ভুলে যাওয়া যায় না, কিন্তু প্রথম অনুভূতিগুলো চিরকাল মনের গভীরতায় আটকেও থাকে না। কখনো না কখনো অনুভূতিগুলো ছড়িয়ে দিতে হয় মনের নীল সাদা আকাশে। তানভীর আর কিছু বলে না। রিধির বাড়ি থেকে চলে আসে ও। তারপর হুট করেই বিয়ের দিন তারিখ ঠিক করতে রিধির মা বাবা চলে আসে। রিধি রাজি হয়ে যায় তানভীরকে বিয়ে করতে। রিধির বিয়েতে রাজি হওয়াটা তানভীরকে খুব অবাক করে। এই যে মহারানী, কথা বলো, আর কখনো এমন করব না গো, আমি তো মজা করছিলাম। তানভীরের কথা শুনে রিধি চোখ তুলে তাকায়। তানভীর আবারও বলে, কেঁদো না প্লিজ, কাঁদলে তোমাকে পেতনির মতো লাগে। রিধি আরও জোরে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, তা তো লাগবেই, আমি তো এখন পুরনো হয়ে গেছি। তানভীর মুচকি হাসি দেয়। রিধি চোখের পানি আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলে, আহাব, কি যে বলো তুমি, তুমি তো আমার সব। তোমাকে অনেক ভালোবাসি আর সব সময় বাসবো, বুঝছো? রিধি সেখান থেকে উঠে এসে বিছানায় বসতে বসতে বলে, বুঝি তো আমি সব, কষ্ট দিয়েই মজা পাও। তানভীর রিধির পাশে এসে বসে। রিধির হাতটা খপ করে ধরে নেয়, কিন্তু রিধি এবার হাত ছাড়িয়ে নেয় না। রিধির দিকে তাকায়ও। রিধির চোখ মুখ কালো কাজলে ঢেকে একাকার। তানভীর রিধির ওড়নাটা নিয়ে মুখটা মুছে দেয়। রিধি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তানভীরের কাণ্ড দেখতে থাকে। রিধি নিজের ওপরেই অনেক বেশি অবাক হয়। কিভাবে কখন যে তানভীরকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে রিধি তা জানে না। তানভীর টেবিল থেকে কাজল নিয়ে এসে রিধির মুখটা ধরে কাজল লাগিয়ে দেয়। যদিও কাজলটা খুব ভালো করে দিতে পারেনি তানভীর, তবুও রিধির কাছে এটাই ভালোবাসার বিসরণ। তানভীর বলে, সরি বেবির মা, তোমাকেই অনেক ভালোবাসি, বুঝছো? রিধি মনে মনে হাসে। ভালোবাসার সুখানুভূতির শান্ত স্রোত রিধির মনে ছোট্ট ডোবাতে এদিক ওদিক চলতে থাকে। তবুও তানভীরের সাথে একটু রোমান্টিক ঝগড়ার আহ্বানে রাগী গলায় বলে, কাজল লাগিয়ে দিয়েছো বলে ভেবো না আমি গলে গিয়েছি। আমাকে কষ্ট দেবার শাস্তি তোমাকে পেতে হবে। তানভীর কিছু সময় মুচকি হাসে, তারপর রিধির দিকে তাকিয়ে বলে, কি শাস্তি? আজকে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। কি? তুমি জানো না আমি রান্না করতে পারি না? তো আমি কি করব? তুমি রান্না করবে, আর কি করবা? তা তো হবে না মহারাজ। ভাবতেছি আর একটা বিয়ে করব। কি? ওই ছেলে বউ থাকতে অন্য মেয়ের কথা ভাবো না, লুচু কোথাকার। একদমই না। জানি জানি। কচু জানো, কিন্তু এটাই জানো না তুমিই আমার পৃথিবী। দুজনে চুপ হয়ে যায়। তানভীর রিধির দিকে এগিয়ে বসে। সকালের এক ফালি রোদের প্রচ্ছদন ধীরে ধীরে রং পাল্টে তেজদীপ্ত হচ্ছে। ওদের বিয়ের সময়টা বেশি হয়নি, তবুও একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছে যে নিজেদের মাঝে ঝগড়া লাগে কে কাকে বেশি ভালোবাসে সেটা নিয়ে। প্রতিদিন ওদের মাঝে ঝগড়া হয়, তবে তা মিষ্টি ঝগড়া। রিধি সরে এসে তানভীরের কাঁধে মাথা রাখে, তারপর বলে, আর আমি যে তোমার মাঝেই আমার পৃথিবী খুঁজে বেড়াই, জানো না? জানি। তবুও ঝগড়া করো কেন? আমি করি আগে? যাই হোক, তোমার সাথেই তো, অন্য কারোর সাথে তো করি না। আমাকে কোলে নিয়ে পুকুর পাড়ে নিয়ে চলো না, আমি দোল খাবো আর তুমি দোল দেবে, বুঝছো? পারবো না। পারলে হেঁটে যাও। উফ, তুমি না একটা ওই ইয়ে কি? বাজে ভূত। তানভীর বসা থেকে উঠে দাঁড়ায়। রিধি কিছু বুঝে ওঠার আগেই রিধিকে কোলে তুলে নেয় ও। রিধি দুই হাত দিয়ে তানভীরের গলা জড়িয়ে ধরে। তানভীর বলে, ভূত বলেই তো আজ পেতনির নজরে পড়ে এই আটার বস্তা কোলে তুলতে হচ্ছে। কি? আমি আটার বস্তা? না, সিমেন্টের বস্তা। উফ, কি ভারী। আর বাজারই করব না, না খাইয়ে 1 মাসে তোমার ওজন কমাবো। শয়তান ছেলে কোথাকার। দুজনের ঝগড়া চলতেই থাকবে। সময়গুলো কেবল শেষ হয়ে যাবে, শেষ হবে না ভালোবাসার রাগ, অভিমান আর আদর। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করো না কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে।